নমস্কার। আজকে স্বরলিপির দ্বিতীয় পর্ব। স্বরলিপি ব্যবহার, স্বরলিপি চেনা ও তার, স্বরলিপি চেনা ও তার, স্বরলিপি চেনা ও তার ব্যবহারিক প্রয়োগ, স্বরলিপি চেনা ও তার ব্যবহারিক প্রয়োগ। আজকে এর দ্বিতীয় পর্ব স্বরলিপি চেনা ও তার ব্যবহারিক প্রয়োগের দ্বিতীয় পর্ব। তো আগের পর্ব পর্যন্ত আমি দেখিয়েছিলাম কোমল স্বরগুলোকে দুটো পদ্ধতিতে আমরা স্বরলিপি ব্যবহার করি। একটা হচ্ছে ভাতখণ্ডী পদ্ধতি আর একটা হচ্ছে রাবেন্দ্রিক পদ্ধতি। রাবেন্দ্রিক পদ্ধতিতে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যে রবীন্দ্রসঙ্গীত, তার যে স্বরলিপি, তার যে প্রয়োগ, তার একরকম প্রয়োগ। আর বাকি শাস্ত্রীয় সঙ্গীত বা অন্যান্য সঙ্গীত যে আছে তার স্বরলিপি প্রয়োগ। অনেকে এইটাকে গুলিয়ে দেয় মানে সবটাকেই রবীন্দ্রসঙ্গীতে রাবেন্দ্রিক পদ্ধতিতে আপনাদের স্বরলিপি দেয়, আপনারা সেটাকে চিনে উঠতে পারেন না বা বুঝে উঠতে পারেন না। আচ্ছা, এই হলো তাহলে প্রথম পর্বে আমি দেখিয়েছি। আচ্ছা, এইবার আজকে দেখাবো তার সপ্তকে ক্ষেত্রে, তার সপ্তকে বা তারা, উদারা মুদারা তারা এই অংশে ভাতখণ্ডী পদ্ধতিতে এখানে কি লেখা হয়? ভাতখণ্ডী পদ্ধতি সা, চড়া সা বিন্দু, চড়ার রি বিন্দু, চড়ার গা বিন্দু, মা বিন্দু, পা বিন্দু, তারপর আর যায় না। ভাতখণ্ডী পদ্ধতিতে তার সপ্তকের এইটা। আবার ভাতখণ্ডী পদ্ধতিতে কোমল স্বর লেখা হয় কিভাবে? কোমল স্বর ওপরের ক্ষেত্রে, তাহলে কোমল স্বরের ক্ষেত্রে রে, আন্ডারলাইন, রে দিলাম, গা দিলাম, করিমায়ের ক্ষেত্রে মা দিলাম, আর আন্ডারলাইন তো হবে না, করিমা, তাহলে এর মাথায় দাগ, করিমা। আচ্ছা, পা তো হয় না, ধা, এগুলো আর বেশি ব্যবহার হয় না। রে, গা, মা, ধা, এই যে স্বরগুলো ব্যবহার হচ্ছে এটা তার সপ্তকের ক্ষেত্রে। আর রাবেন্দ্রিক পদ্ধতিতে কি হবে? রাবেন্দ্রিক পদ্ধতিতে কি হচ্ছে? রাবেন্দ্রিক পদ্ধতিতে এই তার সপ্তকের ক্ষেত্রে সব সা, রা, গা, মা, পা। রাবেন্দ্রিক পদ্ধতিতে কোমল স্বরের ক্ষেত্রে কোমল স্বরের ক্ষেত্রে তো সা কোমল হয় না। রের ক্ষেত্রে হচ্ছে রে
কোমল রে, কোমল গা, গা। করিমায়ের ক্ষেত্রে পা হয় না, ধায়ের ক্ষেত্রে ধা। এই তাহলে রাবেন্দ্রিক পদ্ধতিতে কোমল স্বর, রাবেন্দ্রিক পদ্ধতিতে শুদ্ধ স্বরগুলো এইভাবে ব্যবহার করা। এছাড়াও কতগুলো বিষয় আছে। ভাতখণ্ডে পদ্ধতিতে স্বরলিপিতে দুটি স্বর বা তিনটি স্বর একত্রে লেখা হয়। ভাতখণ্ডে পদ্ধতিতে স্বরলিপিতে দুটি স্বর বা তিনটি স্বর একত্রে লেখা হয়, যেমন সা, রে, পা। তিনটে একটা মাত্রায়। সা, মা, এটাকে একটা মাত্রায় তলায় দাগ দেওয়া হয়, একটা মাত্রায়। সেই জায়গায় রাবেন্দ্রিক পদ্ধতিতে লেখা হয়, যেমন রাবেন্দ্রিক পদ্ধতিতে লেখা হয় সা, রা, সা, রা, পা। সা, রা, পা একসাথে লেখা হলো সা, রা, পা। বা আবার এটাও হয়, আবার সা, রা, পা, গা, স্পর্শ স্বর থাকলে সা, গা, সা, গা, সা, গা, পা, সা, গা, পা, এভাবে লেখা হয়। ঠিক আছে, এটা হলো রাবেন্দ্রিক পদ্ধতিতে। রাবেন্দ্রিক পদ্ধতিতে কোমল স্বর লেখা হয় রে, গা, মা। রে, গা, মা একসাথে লেখা হলে তখন এইটায় আকার আসে, অর্থাৎ তিনটে স্বর একভাবে ব্যবহার করে এইভাবে লেখা হয়। এছাড়া রাবেন্দ্রিক পদ্ধতিতে
রা দিয়ে গা, অর্থাৎ দুটি স্বর অর্ধমাত্রা হিসেবে ব্যবহৃত হয়, অর্ধমাত্রা হিসাবে ব্যবহৃত হয়। তাহলে এখানে ভাতখণ্ডে পদ্ধতিতে স্বরলিপিতে দুটি স্বর বা তিনটি স্বর একত্রে লেখা হয়, যেমন সা রে পা, সা মা, এইভাবে লেখা হয়। কোমল স্বরের ক্ষেত্রেও ঠিক ওইভাবে। কোমল স্বরের ক্ষেত্রে ভাতখণ্ডে পদ্ধতিতে কোমল স্বর লেখা হয় কীরমভাবে, অর্থাৎ কোমল স্বর একত্রে, কোমল স্বরের ক্ষেত্রে রি, রি, গা, মা দিয়ে একটা মাত্রা, অর্থাৎ কোমলের জন্য আন্ডারলাইন দিয়ে একটা মাত্রা। এটা এক মাত্রার স্বর। তিনটেকে একসাথে কোনো জায়গায় যদি তিনটে স্বর একসাথে ব্যবহার হয় স্পর্শ স্বর হিসাবে, সেটা এক মাত্রা, তার তলায় আন্ডারলাইন করা হয়। দেখবেন আমি যে স্বরলিপি দিয়েছি এমন এমন জায়গায় দুটো স্বর ব্যবহার হচ্ছে একসঙ্গে, এক মাত্রা সেখানে তলায় একটা এইভাবে দেওয়া হয়েছে। এছাড়া রবীন্দ্রসঙ্গীতে আরও পদ্ধতি আছে। দেখবেন রবীন্দ্রসঙ্গীতে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট এইগুলোর ভূমিকা আছে। সেকেন্ড ব্র্যাকেট মানে হচ্ছে যেখানে অংশটা, যেখান থেকে সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে, যেখান থেকে সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়েছে, যেখানে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়েছে, সেটা হচ্ছে দুবার গাইতে হবে। রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে সেটা দুবার গাইতে হবে। আচ্ছা, কোনো জায়গায় ব্র্যাকেট দিয়ে আবার পরে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেট দেওয়ার অংশটা সেই জায়গাটা একবারই হবে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার যে অংশ সেটা একবারই হবে। সেকেন্ড ব্র্যাকেট দেওয়া থাকলে দুবার করা হবে। আর থার্ড ব্র্যাকেট দেওয়া থাকলে ওইটা, অর্থাৎ যখন গানটা সেই অংশটা আবার রিপিট হয়ে তৃতীয়বার ওই জায়গাটা আসবে, তখন তার স্বরলিপিটা ওইভাবে প্রয়োগ হবে। অর্থাৎ তৃতীয়বারের বেলায় ওই থার্ড ব্র্যাকেট দিয়ে যে স্বরলিপিটা দেওয়া থাকে, সেই স্বরলিপিটা থার্ড ব্র্যাকেটের ক্ষেত্রে তখন ওইটা তৃতীয়বারের বেলা ব্যবহার হবে। তাহলে বন্ধু আমি বোঝাতে পারলাম। আর রবীন্দ্রসঙ্গীতে স্বরলিপি মাথায় দুটো দাড়ি দেওয়া থাকে। কোনো জায়গায় দেখবেন স্বরলিপিতে দুটো দাড়ি দেওয়া থাকে। এই যে দুটো দাড়ির ব্যবহার হচ্ছে, এই জায়গাটাকে বলে অবসান চিহ্ন। অর্থাৎ গানটা ওইখানে এসে থামবে, আবার পরের অংশ যাবে, ওখানে এসে থামবে, ওকে বলে অবসান চিহ্ন। আমরা গানটা একটা জায়গায় গিয়ে শেষ করি তো, স্থায়ী ধরার পরে একটা জায়গায় শেষ করি, অন্তরা ধরার পরে এক জায়গায় শেষ করি, এইগুলোকে বলছে অবসান চিহ্ন। ঠিক আছে? আচ্ছা, আজকে আমি এইখানে রাখলাম। আবার তৃতীয় পর্বে আমি স্বরলিপির অংশ নিয়ে আসব। আজকে এইখানে রাখলাম। নমস্কার বন্ধু।